অ্যাপেল কোম্পানির ফাউন্ডার স্টিভ জবস, যিনি একজন বিখ্যাত লিডার হিসেবে খ্যাত ছিলেন। তাহলে কি এটা হতে পারে যে স্টিভ জবস তার 50 বছরের অভিজ্ঞতায় যেই কথাগুলো শিখেছিলেন সেগুলি তুমি শুধুমাত্র 15 মিনিটের মধ্যে শিখতে পারো? তাহলে বলবো হ্যাঁ, এটা সম্ভব। 2005 সালে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে স্টিভ জবস একটি স্পিচ দিয়েছিলেন, আর এতে তিনি তার জীবনের সবচেয়ে বড় লার্নিংকে মাত্র 15 মিনিটের মধ্যে বলেছিলেন, শুধুমাত্র 3টি গল্পের মধ্য দিয়ে। এখন আমি যদি বলি স্টিভ জবসের সেই স্পিচটা তোমাদের মধ্যে কতজন শুনেছিলে, তাহলে দেখা যাবে তোমাদের মধ্যে কয়েকজন বাদে বেশিরভাগ জনই বলবে না, শুনিনি। আর এই না শোনার একটি অন্যতম বিশেষ কারণ হলো যে সেই স্পিচটা ইংলিশে ছিল। কি আমি ঠিক বলছি তো? ভারতের অন্যতম সেলিব্রিটি শাহরুখ খান, অন্যতম মোটিভেশনাল স্পিকার সন্দীপ স্যার সহ বহু সফল ব্যক্তিরা এই স্পিচটিকে হাইলি রিকমেন্ড করেছেন প্রতিটি মানুষের জন্য। स्टीव जॉब्स जो एप्पल के फाउंडर थे, उनकी स्टैनफोर्ड वाली एक स्पीच है 20 मिनट की। अगर आप में से बाकी लोगों ने नहीं देखी है तो आई स्ट्रांगली रिकमेंड यू कि एक बार आप जा करके यूट्यूब पे वो ज़रूर देखें। তাই আজকে তোমাদের জন্য আমি বিশ্বের সবচেয়ে মূল্যবান স্পিচটিকে বাংলাতে এবং খুব সহজ ভাষার প্রয়োগ করে তোমাদের সামনে তুলে ধরেছি, যাতে কোনো ব্যক্তি বিশ্বের সবচেয়ে মূল্যবান স্পিচটিকে শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের জন্য না শুনে থাকে। তাহলে এখন নিজের মনকে বাইরের সমস্ত চিন্তা থেকে মুক্ত করে নাও এবং সমস্ত কোলাহল থেকে নিজেকে দূরে সরিয়ে আনো, কারণ আজকে তুমি এমন একটি বক্তব্য শুনতে চলেছ যার ফলে তোমার মনের মধ্যে একটি বিস্ফোরণের সূত্রপাত হবে, যা তোমাকে তোমার সাকসেসের কাছে নিয়ে যেতে প্রবলভাবে অনুপ্রাণিত করবে। এই স্পিচটিকে শোনার পরে তুমিও প্রবলভাবে আন্দোলিত হয়ে উঠবে। তো চলো তাহলে শুরু করা যাক। ধন্যবাদ। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ে তোমাদের সমবর্ধন অনুষ্ঠানে আসতে পেরে আমি খুব সম্মানিত বোধ করছি। সত্যি বলতে কি, আমি কখনোই কোনো বিশ্ববিদ্যালয় থেকে পাস করিনি, আর আজকে আমি কোনো বিশ্ববিদ্যালয়ের সমবর্ধন অনুষ্ঠান সম্পূর্ণ কাছ থেকে দেখছি। আর আজ আমি তোমাদের আমার জীবনের 3টি গল্প শোনাতে চাই। আহামরি কিছু না, শুধুমাত্র 3টি গল্প। প্রথম গল্পটি হচ্ছে জীবনকে এক সুতোয় বাঁধা নিয়ে। রিড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার 6 মাসের মাথাতেই আমি পড়ালেখা ছেড়ে দিই। অবশ্য বিশ্ববিদ্যালয় পুরোপুরি ছেড়ে দেওয়ার আগে প্রায় বছর দেড়েক আমি সেখানেই ছিলাম। আমি কেন পড়ালেখা ছেড়ে দিলাম? ঘটনাটা শুরু হয় আমার জন্মের আগে থেকে। আমার জন্মদাত্রী মা ছিলেন বিশ্ববিদ্যালয়ের একজন অবিবাহিতা শিক্ষার্থী। তিনি আমাকে দত্তক দিতে চাইলেন। মা আমাকে এমন পরিবারের দত্তক দিতে চাইলেন যাদের বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি আছে। একজন লয়ার ও তার স্ত্রী আমাকে দত্তক নিতে রাজি হলেন। আমার জন্মের পরে আমার বাবা মার মনে হলো যে তারা একটি মেয়ে সন্তানের আশা করেছিলেন। গভীর রাতে তারা সেই লয়ারের পরিবারকে ফোন করে বললেন, অপ্রত্যাশিতভাবে আমাদের একটি ছেলের সন্তান হয়েছে, আপনারা কি তাকে দত্তক নিতে চান? তারা বললেন অবশ্যই। আমার মা পরে জানতে পারলেন আইনজীবী পরিবারের কেউই বিশ্ববিদ্যালয় থেকে পাস করেননি, এমনকি আমার দত্তক বাবা হাই স্কুল পাসও করেননি। এসব জেনে আমার জন্মদাত্রী মা দত্তক চুক্তিপত্রে স্বাক্ষর করতে রাজি হননি। কয়েক মাস পরে আমার দত্তক বাবা মা কথা দিলেন যে তারা অবশ্যই আমাকে বিশ্ববিদ্যালয় থেকে পড়াবেন, আর সেই কথা শোনার পর আমার মা আমাকে দত্তক দিতে রাজি হলেন। এভাবেই আমার জীবন শুরু হলো। 17 বছর পর আমি সত্যিই বিশ্ববিদ্যালয়ে গেছিলাম, কিন্তু আমি বোকার মতন স্ট্যানফোর্ডের মতো ব্যয়বহুল একটি বিশ্ববিদ্যালয় বেছে নিয়েছিলাম। আমার নিম্নবিত্ত বাবা মায়ের জমানো সব টাকা আমার লেখাপড়ার পিছনেই খরচ হয়ে যাচ্ছিল। 6 মাস এভাবে যাওয়ার পর আমি এর কোনো মানে খুঁজে পাচ্ছিলাম না। আমার ভবিষ্যৎ জীবন তৈরিতে সেই বিশ্ববিদ্যালয় কতটা ভূমিকা পালন করবে সেটা আমি বুঝতে পারছিলাম না, অথচ আমি আমার বাবা মায়ের জমানো সব টাকা আমার লেখাপড়ার পিছনে খরচ করে ফেলছিলাম। তাই আমি বিশ্ববিদ্যালয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলাম এবং বিশ্বাস রেখেছিলাম যেন এরপরে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। সেই সময়ের প্রেক্ষিতে এই সিদ্ধান্তটা ভয়াবহ মনে হলেও এখন খুব ভালো করে বুঝতে পারি যে সেটা ছিল আমার জীবনের অন্যতম সেরা সিদ্ধান্ত। লেখাপড়া বন্ধ করে দেওয়ার পর আমি সহজেই সমস্ত বিরক্তিকর ক্লাস থেকে মুক্তি পেলাম। আমার দ্বিতীয় গল্পটি হলো ভালোবাসা এবং হারানোর গল্প। আমি খুব ভাগ্যবান ছিলাম, কারণ আমি আমার জীবনের প্রথম দিকেই আমার ভালোবাসার কাজকে খুঁজে পেয়েছিলাম। যখন আমার 20 বছর বয়স ছিল তখন আমি আর ওজ মিলে আমাদের পারিবারিক গ্যারেজে অ্যাপেল কোম্পানির সূচনা করি। আমি এবং ওজ খুব পরিশ্রম করেছিলাম, যার ফলে 2 জন কর্মীযুক্ত এই গ্যারেজটি 4000 কর্মীযুক্ত $2 বিলিয়ন অ্যাপেল কোম্পানিতে পরিণত হয়েছিল। আমার বয়স যখন 30 ছিল তার কিছুদিন আগেই আমরা আমাদের সেরা কম্পিউটার ম্যাকিনটোশকে বাজারে ছাড়ি। ঠিক তখনই আমার চাকরিটা চলে যায়। কিভাবে একজন নিজের হাতে গড়ে তোলা কোম্পানি থেকে চাকরি হারাতে পারে? অ্যাপেল যখন বেড়ে উঠেছে তখন খুব মেধাবী এবং প্রতিভা সম্পন্ন একজন ব্যক্তিকে আমরা নিয়োগ করেছিলাম। ভাবলাম যে সে আমার সাথে কোম্পানিটা খুব ভালোভাবে এগিয়ে নিয়ে যাবে। প্রথম বছর সবকিছু ভালোভাবেই গেল। তারপরে ধীরে ধীরে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তার সাথে আমার মতবিভেদ সৃষ্টি হতে লাগলো। আমাদের কোম্পানির পরিচালনা বিভাগও তার পক্ষ নিল। অতএব 30 বছর বয়সে আমি এই কোম্পানি থেকে আউট হয়ে গেলাম, প্রকাশ্যে আউট হয়ে গেলাম। আমার তরুণের সব
সব স্বপ্ন স্বল্প নিমেষের মধ্যেই হাতছাড়া হয়ে গেল। আমি একদম ভেঙে পড়লাম। পরের কয়েক মাস আমি বুঝতেই পারছিলাম না যে আমি কি করব। আমার মনে হচ্ছিল যে আমি আগের প্রজন্মের উদ্যোক্তাদের মনোবল ভেঙে দিয়েছি। আমার হাতে যে দায়িত্ব দেওয়া হয়েছিল তা আমি সঠিকভাবে পালন করতে পারিনি। আমি ডেভিড প্যাকার্ড এবং বব নয়েসের সাথে দেখা করে আন্তরিকভাবে ক্ষমা চাইলাম। আমার ব্যর্থতার গল্প চারিদিকে ছড়িয়ে পড়ল। আমি ভ্যালি থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। কিন্তু ধীরে ধীরে আমি একটা জিনিস অনুভব করতে লাগলাম যে এত কিছু হওয়ার পরেও আমি আমার আগের কাজকেই ভালোবাসছিলাম। অ্যাপেলের ঘটনাগুলি সেই সত্যকে একটুও বদলাতে পারিনি। আমাকে অ্যাপেল থেকে প্রত্যাখ্যান করা হয়েছে, কিন্তু তারপরেও কাজের প্রতি আমার ভালোবাসা একটুও কমেনি। তাই আমি আবার নতুন করে শুরু করার সিদ্ধান্ত নিলাম। তখন বুঝতে পারিনি, কিন্তু পরে বুঝতে পারলাম যে অ্যাপেল থেকে চাকরিচ্যুত হওয়ার ঘটনাটা ছিল আমার জীবনের সেরা একটি ঘটনা। সফল হওয়ার সকল ভার থেকে মুক্ত হয়ে আমি আবার নতুন করে শুরু করলাম নিশ্চয়তাবিহীন একটি নতুন জীবন। এর ফলে আমি আমার জীবনের অন্যতম সৃজনশীল সময়ে যাত্রা করার সুযোগ পেলাম। পরবর্তী 5 বছরে আমি নেক্সট নামে একটি কোম্পানি শুরু করি ও পিক্সার নামে আরও একটি কোম্পানি তৈরি করি এবং প্রেমে পড়ি অসাধারণ এক মেয়ের, যিনি পরে আমাকে বিয়ে করেছেন। পিক্সার থেকে আমরা পৃথিবীর প্রথম অ্যানিমেশন ছবি তৈরি করি, আর বর্তমানে পিক্সার হলো বিশ্বের সবচেয়ে সফল অ্যানিমেশন স্টুডিও। একটি অসাধারণ ঘটনায় অ্যাপেল নেক্সটকে কিনে নিয়েছিল এবং আমি আবার অ্যাপেলে ফিরে এলাম। আমরা নেক্সটে যে প্রযুক্তির ব্যবহার করেছিলাম তা বর্তমানে অ্যাপেলের পুনর্জাগরণে হৃদয় হিসেবে পরিগণিত হয়েছে। আমি এবং লরিন একটি দুর্দান্ত পরিবার গড়ে তুলি। আমি নিশ্চিত যে এর কোনো কিছুই ঘটতো না যদি না আমাকে অ্যাপেল থেকে বরখাস্ত করা হতো। এটি ছিল একটি তেতো স্বাদের ওষুধ, যেটি কোনো রোগীর জন্য প্রবলভাবে প্রয়োজন। কখনো কখনো জীবন আপনার মাথায় ইট দিয়ে বাড়ি মারবে, কিন্তু বিশ্বাস হারাবেন না। আমি সব কিছু চালিয়ে যেতে পারছিলাম। এর অন্যতম একটি কারণ হলো আমি যা করছিলাম সেগুলোকে আমি ভালোবাসতাম। তোমাকেও অবশ্যই তোমার ভালোবাসার কাজকে খুঁজে পেতে হবে, ঠিক যেমন তুমি তোমার ভালোবাসার মানুষকে খুঁজে বেড়াও। তোমার কাজ নিয়ে তুমি তখনই খুশি হবে যখন তুমি তোমার পছন্দের কাজকে বেছে নেবে। তোমার জীবনের একটি বড় অংশই জুড়ে থাকবে তোমার পছন্দের কাজে, আর এই পছন্দের কাজ তুমি তখনই করতে পারবে যখন তুমি তোমার কাজকে ভালোবাসবে। যদি তুমি এখনও তোমার পছন্দের কাজ খুঁজে না পেয়ে থাকো, তাহলে খুঁজতে থাকো, থেমে যেও না। তোমার ভালোবাসার কাজকে খুঁজে পেলে তোমার মন সেটিকে ঠিকই জানিয়ে দেবে। এটি যে কোনো সম্পর্কের মতোই, যত সময় যাবে ভালোবাসার কাজটি আরও ভালো লাগবে। অতএব ভালোবাসার কাজটি খুঁজতে থাকো, থেমে যেও না। আমার শেষ গল্পটি হলো মৃত্যু নিয়ে। যখন আমি 17 বছর বয়সে ছিলাম, আমি একটি লেখা পড়েছিলাম যা কিছুটা এরকম ছিল যে যদি আপনি প্রতিদিন এমনভাবে জীবনযাপন করেন যে এটি আপনার শেষ দিন, তাহলে একদিন আপনি অবশ্যই সঠিক হবেন। আর এই লেখাটি আমার ওপর গভীরভাবে প্রভাব ফেলেছিল। তখন থেকে গত 33 বছর ধরে প্রতিদিন সকালে আয়নায় তাকিয়ে আমি নিজেকে প্রশ্ন করেছি, যদি আজ আমার জীবনের শেষ দিন হতো, তাহলে কি আমি আজ যা করতে যাচ্ছি তা করতে চাইতাম? যখন এই উত্তরটি অনেক দিনের জন্য পরপর না হয়েছে, তখন আমি বুঝতে পারতাম আমাকে কিছু পরিবর্তন করতে হবে। আমি শীঘ্রই মরে যাব, এই ভাবনাটি আমাকে জীবনে বড় বড় সিদ্ধান্ত নিতে অনেক বেশি সাহায্য করেছে। কারণ গর্ব, ভয়, লজ্জা, পরাজয় ইত্যাদি সব কিছুই মৃত্যুর কাছে ম্লান হয়ে যায়। কোনো কিছু হারানোর ভয় মন থেকে দূর করার একটি ভালো উপায় হচ্ছে তুমি মনে করো যে তুমি একদিন মরে যাবে। তুমি সব কিছুই হারিয়ে বসে রয়েছো, তাই তোমার মন যা চায় তার কোনো কিছুই না করার কোনো কারণ থাকতে পারে না। কয়েক বছর আগেই আমার ক্যান্সার ধরা পড়ে। পরদিন সকালে 7:30টার সময় যখন আমার স্ক্যান হয়, এতে স্পষ্টভাবে দেখা যায় যে আমার প্যানক্রিয়াসে একটি টিউমার সৃষ্টি হয়েছে। আমি তখন এটাই জানতাম না যে প্যানক্রিয়াস জিনিসটা কি। ডাক্তাররা আমাকে বলে দিলেন যে এটি এমন একটি টিউমার যার কোনো চিকিৎসা নেই এবং আমি আর বড় জোর 3 থেকে 6 মাস বাঁচব। তারা আমাকে বাড়ি গিয়ে সব জিনিস গুছিয়ে ফেলতে বললেন, অর্থাৎ মৃত্যুর জন্য আমাকে প্রস্তুত হতে বললেন। অর্থাৎ তুমি তোমার সন্তানদের আগামী 10 বছরে যা কিছু বলতে চাও সেগুলি আগামী কয়েক মাসের মধ্যেই বলে ফেলতে হবে। এর মানে হলো যে তুমি সব কিছু গোছগাছ করে রাখো যাতে তোমার পরিবারের পক্ষে এই ঘটনাটি কম বেদনাদায়ক হয়। এর মানে হচ্ছে সবার থেকে বিদায় নিয়ে নেওয়া। সেদিন সারাটা দিন আমার ডায়াগনোসিস হলো এবং সন্ধ্যায় আমার একটা বায়োপসি হলো। তারা আমার গলার ভিতর দিয়ে একটি এন্ডোস্কোপ নামিয়ে দিল। সেটি আমার পেটের ভিতর দিয়ে গিয়ে প্যানক্রিয়াসের টিউমারে সুচ ঢুকিয়ে সেখান থেকে কিছু কোষ নিয়ে এলো। আমি অজ্ঞান হয়েছিলাম, তাই আমি কিছুই দেখতে পাইনি। আমার স্ত্রী পরে আমাকে এগুলি বলেছে। ডাক্তাররা এন্ডোস্কোপি করে পাওয়া কোষগুলি মাইক্রোস্কোপে পর্যবেক্ষণ করার পরে কান্না শুরু করেছিলেন, কারণ যে ধরনের প্যানক্রিয়েটিক টিউমার হয়েছিল সেটি সার্জারির মাধ্যমে চিকিৎসা করা সম্ভব। এরপর আমার সার্জারি হলো এবং আমি এখন সুস্থ আছি। এটাই হলো আমার মৃত্যুর সবচেয়ে কাছাকাছি যাওয়া। আশা করি আগামী কয়েক দশকের জন্য আমাকে যেন মৃত্যুর আর কাছাকাছি যেতে না হয়।
মৃত্যু আগে আমার কাছে শুধুই ভাবনার পর্যায়ে ছিল, কিন্তু সেই ভয়াবহ ঘটনার পরে এখন নিশ্চিতভাবে কিছু কথা মৃত্যুর সম্পর্কে আমি তোমাদের জানাতে পারি। আসলে কেউই মরে যেতে চায় না। যারা স্বর্গে যেতে চান তারা স্বর্গে যাওয়ার জন্যও মরে যেতে চান না। তারপরেও মৃত্যুই আমাদের সবার চূড়ান্ত গন্তব্য, কারণ মৃত্যুই হলো আমাদের সবার জীবনের একটি চূড়ান্ত আবিষ্কার, এবং সেটাই হওয়া উচিত। কারণ এই মৃত্যুই পুরনোকে ধুয়ে মুছে নতুনের জন্য জায়গা করে দেয়, আর এখন তোমরাই হলে সেই নতুন। ধীরে ধীরে বয়স বাড়ার সাথে সাথে তোমরাও একদিন ধুয়ে মুছে যাবে। সেই দিনটি খুব একটা দূরে নয়। এতটা নাটকীয়ভাবে বলার জন্য দুঃখিত, কারণ এটি হলো পরম সত্য। তাই অন্যের মতো জীবনযাপন করে সময় নষ্ট করো না। অন্যের চিন্তা ভাবনার ফলে যে বিশ্বাস জন্ম নেয়, সেই বিশ্বাসের ফাঁদে পা দিয়ে নিজের জীবনযাপন করো না। অন্যের মতের কোলাহলের ফলে নিজের ধারণাগুলিকে চাপা দিও না। সবচেয়ে বড় কথা, সাহসী হও, যাতে নিজের জীবনকে মনের কথা মতো চালাতে পারো। তোমার মনই জানে তুমি কি হতে চাও, আর বাকি সব কিছুই মৌন। যখন আমি তরুণ ছিলাম তখন একটি পত্রিকা বের হয়, যার নাম ছিল হোল আর্থ ক্যাটালগ, যেটা আমার প্রজন্মের কাছে একটি বাইবেলের মতো ছিল। এটি স্টুয়ার্ট ব্র্যান্ড নামে একজন ব্যক্তি তৈরি করেছিলেন। তিনি মেনলো পার্কের কাছেই থাকতেন। তিনি তার কাব্য প্রতিভা দিয়ে পত্রিকাটিকে জীবন্ত করে তুলেছিলেন। এটি ছিল 60-এর দশকের শেষের দিকের কথা। কম্পিউটার এবং ডেস্কটপ পাবলিশিং তখনও শুরু হয়নি। পত্রিকাটি ছিল কাগজের মোড়কে বাঁধা একটি গুগলের মতো, আদর্শগতভাবে বহু তথ্য ও চমৎকার ধারণা সমৃদ্ধ। পত্রিকাটি গুগলের 35 বছর আগেই প্রকাশিত হয়েছিল। স্টুয়ার্ট তার দলবলকে নিয়ে দ্য হোল আর্থ ক্যাটালগের অনেকগুলি সংখ্যা বার করেছিলেন। পত্রিকাটি প্রকাশনা শেষ হয় একটি সমাপ্তি সংখ্যা দিয়ে। এটি ছিল 70-এর দশকের মাঝামাঝি সময়ের কথা। আমার তখন তোমাদের মতোই বয়স। পত্রিকাটি সমাপ্তির সংখ্যার পেছনের মোড়কে একটি ভোরের গ্রামের ছবি ছিল। তোমাদের মধ্যে যারা অ্যাডভেঞ্চার প্রিয় তারা হয়তো গ্রামের পথে বেড়াতে গেছো। ছবিটির নিচে লেখা ছিল স্টে হাংরি স্টে ফুলিশ। এর অর্থ হলো ক্ষুধার্ত থেকো, বোকা থেকো। বিদায়ের সময় এটাই ছিল তাদের শেষ মেসেজ, ক্ষুধার্ত থেকো, বোকা থেকো। আমি আমার জন্য সারা জীবন এই প্রার্থনাটাই করেছি। আর আজ গ্র্যাজুয়েশন শেষে তোমাদের নতুন জীবন শুরুর মুহূর্তে আমি তোমাদের জন্য এই প্রার্থনাটাই করছি, ক্ষুধার্ত থেকো, বোকা থেকো। সবাইকে অনেক ধন্যবাদ। এটি হচ্ছে আমার প্রথম ভিডিও। এই ভিডিওটি দেখার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এরকম মোটিভেশনাল ভিডিও এই চ্যানেলে আগামী সময় থেকে আসতেই থাকবে। ধন্যবাদ।